Hello everyone, আজকে আমরা কথা বলবো সাউথ এশিয়ান লিটারেচারের একটা ভেরি ফেমাস পোয়েম which is called My Grandmother's House by কমলা দাস। সো কমলা দাসকে হয়তো অনেকেই আমরা চিনি, অনেকেই চিনি না, বাট তাকে বলা হয় কনফেশনাল পয়েট বিকজ তার ম্যাক্সিমাম পোয়েমগুলোতে সে কনফেশনাল টোনটাকে ইউজ করছে। কনফেশনাল মিনস লাইক সে নিজের পার্সোনাল অ্যাগনি, ফ্রাস্ট্রেশন, স্যাডনেস, লোনলিনেস এই ব্যাপারগুলোকে সে পাবলিকলি এক্সপ্রেস করে। আর যেহেতু তাকে কনফেশনাল পয়েন্ট বলা হয়, দ্যাট মিনস তার যে ব্যাকগ্রাউন্ডটা আছে কিংবা তার যে বায়োগ্রাফিটা আছে এটা আমাদেরকে হালকা করে জানতে হবে। সো তার বায়োগ্রাফি যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে আমরা বুঝতে পারি যে কমলা দাসের বেড়ে ওঠে কেরালা মানে ইন্ডিয়াতে। সো অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়, দ্যাটস ওয়াই তার যে হাজবেন্ড ছিল তার হাজবেন্ড তার থেকে মানে তাদের মধ্যে একটা এইজ গ্যাপ ছিল ভালোই, দ্যাটস ওয়াই ওই যে বলে যে বিয়ের পর ওই ভাইব ম্যাচটা তাদের হয়ে ওঠে না। আর এটার ফলেই তার মনে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়, রিলেশনশিপে প্রবলেম হয়, উইমেনের যে প্যাসিভ রোল সেটাই লিড করে। তারপর পেট্রিয়ার্কাল সোসাইটিতে যে পুরুষদের চাহিদা মেটানোর জন্য যা যা করা লাগে সে সবকিছুই করতো। আর দ্যাটস ওয়াই সে সিমস লাইক যে সে নিজেকে হারায় ফেলতেছে, হি লস্ট হারসেলফ। প্রত্যেকটা পোয়েমের আমরা যখন টাইটেলটা দেখি, টাইটেলটা দেখলে পুরো গল্পটা অথবা স্টোরিটা আমরা বুঝতে পারি যে কি নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফিকাল্ট থাকে, আইরনিক্যাল থাকে, হয়তো একটা হিডেন মিনিং থাকে কিছু কিছু ক্ষেত্রে, বাট অলমোস্ট বাকি সব ক্ষেত্রে সেম। অ্যাকর্ডিং টু দি টাইটেল মাই গ্র্যান্ডমাদার্স হাউস, সো ইনিশিয়ালি এটা আমাদেরকে একটা হুট করে একটা সেটিং অথবা ইমিডিয়েটলি দিচ্ছে যে আমরা পাস্ট লাইফে মুভ করার ব্যাপারটাকে নিয়ে আসতেছে। আমরা তখনই আমাদের অতীতকে মনে করি যখন প্রেজেন্টে আনহ্যাপি থাকি, তখনই আমরা শুধুমাত্র পাস্টের কথা ভাবি, পাস্টের হ্যাপি মোমেন্ট আর গুড রিলেশনশিপগুলোর কথা আমরা ভাবি। যখন আমরা প্রেজেন্টে হ্যাপি থাকি তখন কিন্তু আমরা আর পাস্টের কথা ভাবি না, আমরা প্রেজেন্টে লিভ করি এবং প্রেজেন্ট থেকে ফিউচারে কি করা যায় সেটা নিয়ে ভাবি। সো দ্যাট মিনস এখানে প্রথমেই সেটিংটা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। সো আপনাকে টাইটেলটা থেকে বুঝতে হবে, একটু ক্রিটিক্যালি বুঝতে হবে যে হয়তো সেটিংটা এমন ভাবে বোঝাচ্ছে যে সে প্রেজেন্টে আনহ্যাপি, সো দ্যাট তার যে পাস্ট লাইফটা আছে, পাস্ট লাইফের কিছু মেমোরিজকে সে রিকল করার চেষ্টা করতেছে। সো ফার্স্ট লাইনটা যদি আমরা একটু পড়ি, দেয়ার ইজ আ হাউস নাও ফার অ্যাওয়ে হোয়ার ওয়ান্স আই রিসিভড লাভ। সো এখানে সে বুঝাই দিচ্ছে যে গ্র্যান্ডমাদার হাউসটা কি বোঝাচ্ছে যে একটা বাড়ি ছিল যেখান থেকে সে লাভ রিসিভ করতো। অবভিয়াসলি এই লাভটা হচ্ছে আনকন্ডিশনাল একটা লাভ, এখানে কোনো কন্ডিশন নাই, কোনো স্বার্থ নাই, কোনো বাধ্যবাধকতা নাই, জাস্ট একটা আনকন্ডিশনাল লাভ। তারপর বলছে যে দ্যাট উইমেন ডাইড, এখানে ডিরেক্ট ওই মেনশন করছে তার গ্র্যান্ডমাকে যে মারা গেছে। তারপর দ্য হাউস উইথড্র ইনটু সাইলেন্স, তার গ্র্যান্ডমা মারা যাওয়ার পর বাসা পুরো নিস্তব্ধ হয়ে যায়। বলছে যে স্নেকস মুভড অ্যামং বুকস, বইয়ের মধ্যে দিয়ে সাপ চলে যায়। আচ্ছা, তো আমি যদি এই লাইনটাতে আসি, দ্য হাউস উইথড্র ইনটু সাইলেন্স, এখানে বুঝাইছে যে তার দাদি মারা যাওয়ার পর অথবা নানি মারা যাওয়ার পর যে ট্রান্সফরমেশনটা সে দেখাইছে, এখানে কিন্তু ট্রানজিশন, লাইফের একটা ট্রান্সফরমেশন, ট্রানজিশন দেখাইছে। এখন স্নেক এখানে অনেক সুন্দর একটা সিম্বলিজম, বিবলিক্যাল ইন্টারটেক্সচুয়াল রেফারেন্স আনি আমরা এখানে অ্যাডাম আর ইভকে নিয়ে আসবো। সেটান কি করছে, সাপের একটা প্রতিকৃতি ধারণ করছে, ধারণ করে টেম্পটেশন নিয়ে আসছে। সো টেম্পটেশন কিংবা নেগেটিভিটি প্লাস হচ্ছে খারাপ জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে কিন্তু স্নেক। ওই রেফারেন্সটা আপনি এখানে ইউজ করতে পারেন, বিবলিক্যাল রেফারেন্সটা। স্নেক হচ্ছে দুইভাবে হচ্ছে এখানে রিফ্লেক্ট করবে। ফার্স্ট ওয়ান হচ্ছে নেগেটিভিটি, মানে নেগেটিভ কিছু বুঝাচ্ছে স্নেকটা। তারপর আরেকটা বুঝাবে স্নেকের আরেকটা পাওয়ার আছে যে হচ্ছে রিনিউয়াল পাওয়ার, সে পুরাতন স্কিনটাকে রিমুভ করতে পারে, আরেকটা নিউ স্কিনের হচ্ছে আবির্ভাব ঘটে। সো একটা ট্রানজিশন আমরা দেখতে পাই। দ্যাট মিনস তার নানি মারা যাওয়ার আগের লাইফটা একরকম ছিল, মারা যাওয়ার পরের লাইফটা আরেক রকম হয়েছে। সো এখানে একটা ট্রান্সফরমেশন দেখাইছে, বাট স্নেক যেহেতু নেগেটিভ, দ্যাট মিনস ট্রান্সফরমেশনটা হয়েছে নেগেটিভলি। পোয়েমের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে হিডেন মিনিং থাকে, সো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এরপর চলে আসি, আই ওয়াজ দেন টু ইয়াং টু রিড। দ্যাট মিন বুঝাচ্ছে যে তার কথাই বলতেছে যে সে খুব ইয়াং ছিল, মানে এতটাই ছোট ছিল সে যে সে পড়তে পারতো না, মানে অনেক অল্প বয়সের। অ্যান্ড মাই ব্লাড টার্ন কোল্ড লাইক দ্য মুন। সো এই লাইনটা হয়তো এটা রিপ্রেজেন্ট করতেছে যে গ্র্যান্ডমা যেহেতু মারা গেছে, সো এমন টাইমে মারা গেছে যে সময় সে খুব ছোট ছিল, সে বইও পড়তে পারতো না, এবং যখন মারা গেছে তখন হয়তো তার ব্লাড ঠান্ডা হয়ে গেছিল, মানে লাইক মুন কি হচ্ছে শীতলতার প্রতীক বলা যেতে পারে, সিম্বলিজম। সো মুনের মধ্যে কি কোল্ড হয়ে গেছিল ব্লাড, অথবা এটা রিপ্রেজেন্ট করে যে তার নানি যখন মারা যায় তখন তার বডিটা অথবা তার ব্লাড সবকিছু ঠান্ডা হয়ে যায়, বিকজ ডেড বডি অলওয়েজ কি কোল্ড, মানে কি ঠান্ডা থাকে সবসময়। সো এটাকেও রিপ্রেজেন্ট করতে পারে। সো তারপর এটা দেখি, হাউ অফেন আই থিঙ্ক গোয়িং দেয়ার, বোঝাচ্ছে যে এখানে কিন্তু আমি নস্টালজিয়া যে একটা থিম আছে, নস্টালজিয়া হচ্ছে যে আপনি অতীতের একটা হ্যাপি মোমেন্ট, আপনি প্রেজেন্টে আনহ্যাপি, কিন্তু অতীতের একটা হ্যাপি মোমেন্ট, একটা প্লেস যেখানে আপনি যেতে চাচ্ছেন কিন্তু আপনি যেতে পারতেছেন না। আমার যেমন স্কুল লাইফ ভালো লাগে, বাট আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি চাইলেও সেই স্কুল লাইফে আমার অতীতে আমার পাস্টে ব্যাক করতে পারবো না। সেম জিনিসটা এখানে চলে আসছে। সো নস্টালজিয়া কিন্তু একটা থিম আছে, ওইটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। সো হাউ অফেন আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, আমি এখানে কিভাবে যাবো, নস্টালজিয়া রিফ্লেক্ট করছে। তো এখানে আরেকটা লাইন আছে যেটা অনেক আর একটু ইম্পর্টেন্ট, যে টু পিয়ার থ্রু ব্লাইন্ড আইস অফ উইন্ডোজ অর জাস্ট লিসেন টু ফ্রোজেন ইয়ার। সো এখানে ওই নস্টালজিয়ার ক্ষেত্রে এটাকেও অ্যাড করবেন, নস্টালজিয়া থিমের ক্ষেত্রে। উইন্ডোটা হচ্ছে সিম্বলিক অর্থে ব্যবহৃত হয়েছে। উইন্ডো রাখা হয় কারণ হচ্ছে আমাদের রিফ্রেশমেন্টের জন্য, আমরা ওই যে ফ্রেশ একটা এয়ার পাবো কিংবা একটা এনভায়রনমেন্ট পাবো। এই
এটা এই রিফ্রেশমেন্টকে বোঝানো হয়েছে এই উইন্ডোজের মাধ্যমে। হচ্ছে ওই যে জানলার পাশে দাঁড়ায় চোখ বন্ধ করে যে ওই রিফ্রেশমেন্টকে বোঝানো। সো আপনি সে বুঝাইতে যাচ্ছে যে সে এখানে কিভাবে যাইতে পারতেছে না। ইভেন হচ্ছে ফ্রোজেন এয়ার কিন্তু এখানে লাইফলেস অর্থ সিম্বলাইজ করে। যে জায়গাটার কথা বলতেছে যে ওই একটা পরিত্যক্ত বাসার কথা বলতেছে যে অনেকদিন ধরে পরিত্যক্ত হয়ে আছে, সেখানে লাইফলেস একটা এনভায়রনমেন্টের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটাকে সে এই ফ্রোজেন এয়ার দ্বারা রিফ্লেক্ট করতেছে। এরপর চলে আসি, অর ইন ওয়াইল্ড ডিসঅ্যাপিয়ার pick an armful of darkness to bring it here to lie behind my bedroom door like a brooding dog. সো আপনি কিন্তু এখানে এলিয়েনেশন এবং আইসোলেশনটাকে নিয়ে আসতে পারেন। কিভাবে নিয়ে আসবেন? এখানে দেখেন ডার্কনেস বলতে কিন্তু আমরা ওই লোনলিনেস, অ্যালোননেস এই পর্যায়গুলোকে নিয়ে আসি। দ্যাট মিনস আমরা ডগ বলতে কি বুঝি? আমরা একটা প্রভুপ্রেমী প্রাণী প্লাস হচ্ছে গুড কম্পেনিয়ন, একজন ভালো পজিটিভ একটা সঙ্গী হিসেবে আমরা চিনি। ইভেন সে ডার্কনেসের একদম কম্পেনিয়ন, একজন খুব বিশ্বস্ত সঙ্গী হিসেবে ডার্কনেসকে বন্ধু করে ওই যে বেডরুমের কথা বলা আছে, সো সাথেই সে স্টে করতেছে। এরপর চলে আসে হচ্ছে ইউ ক্যানট বিলিভ ডার্লিং। দ্যাট মিনস এখানে সে অডিয়েন্স মানে আমাদেরকে বলতেছে যে ইউ ক্যানট বিলিভ, আপনি বিশ্বাস করতে পারবেন না, ক্যান ইউ দ্যাট আই লিভড ইন আ সাচ হাউস অ্যান্ড ওয়াজ প্রাউড অ্যান্ড লাভড। মানে সেই আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে যে এরকম একটা বাড়ি যেটাকে নিয়ে সে প্রাউড ফিল করে, কারণ সেখান থেকে সে একটা আনকন্ডিশনাল লাভ সে পেয়েছিল, এটাকে নিয়ে সে এখন গর্ব ফিল করে এবং ভালোবেসেছিল। এরপর চলে আসি হচ্ছে আই হু হ্যাভ লস্ট মাই ওয়ে। সো যেহেতু আপনি এখানে আইসোলেশন এবং এলিয়েনেশন আছে, এই যে ডার্কনেস প্লাস হচ্ছে ব্রুডিং ডগ, এখানে আপনি এলিয়েনেশন বা আইসোলেশন আনবেন। এক্সিস্টেন্সিয়ালিজম এবং অ্যাবসার্ডিজম দুটাকে কম্বাইন করবেন। এক্সিস্টেন্সিয়ালিজম এই পুরোটা হচ্ছে যে আপনি নিজের অস্তিত্ববাদ নিয়ে একটা টেনশনের মধ্যে আছেন, মিনিং খুঁজে পাচ্ছেন না, সামনে আপনি আরো সাফার করবেন, সবকিছু একটা হোল ব্যাপার হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। আর এক্সিস্টেন্সিয়ালের ছোট্ট একটা পার্ট হচ্ছে অ্যাবসার্ডিটি, যেটা অর্থ হচ্ছে আপনি আপনার লাইফের মিনিং খুঁজে পাচ্ছেন না, আপনি আপনার যে প্যাথ, আপনার গোল, অ্যাম্বিশন সবকিছু হারিয়ে ফেলছেন। সো এরপরে চলে আসি যে অ্যান্ড being now at a stranger's door to receive love at least in a small change. এখন যেহেতু সে মিনিংটা হারাই ফেলছে, আবার এখানে একটা সেটিংও দিয়ে দিছে, মিনিং হারাই ফেলার পর সে লাভ খুঁজে বের করতেছে, একটা পারপাস পাইছে, সেই পারপাসটা হচ্ছে তার সে লাইফের সে লাভ খুঁজতেছে, সেই আনকন্ডিশনাল লাভ যেটা তার গ্র্যান্ডমার কাছ থেকে পাচ্ছিল, সেই লাভটাকে সে আবার ফাইন্ড করতেছে, সার্চ করতেছে, যদিও ইন আ স্মল চেঞ্জ। এখন সবকিছু কন্ডিশনাল হয়ে গেছে। এখানে আপনি মডার্নিজম, স্ক্যাপটিসিজমের ক্ষেত্রে এটা আপনি এখানে ইউজ করতে পারেন, যে আমরা যে আগের যে রিলেশনশিপগুলোর কথা বলতাম, যে যেখানে কোনো কন্ডিশন, কোনো শর্ত থাকতো না, বাধা ধরা থাকতো না, নিঃস্বার্থভাবে আমরা লাভ করতেছি, এই ব্যাপারগুলো এখানে থাকবে না, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এই থিমগুলো বা থিওরিজগুলোকে আমরা কানেক্ট করতে পারি। স্মল চেঞ্জ বলতে এখানে হচ্ছে আপনি দুইভাবে রিফ্লেক্ট করতে পারেন, হয়তো সে ম্যারিড লাইফে হ্যাপি না, দ্যাটস ওয়াই সে তার হাজব্যান্ডকে বাদ দিয়েও সে অন্য কোথাও লাভ খুঁজতেছে। আরেকটা এমন হইতে পারে যে সে তার হাজব্যান্ডের কাছেই লাভ খুঁজতেছে। ইন আ সিম্পল চেঞ্জ, স্মল চেঞ্জ মানে একটু পরিবর্তন হয়ে কন্ডিশন হলেও সে চাচ্ছে তার হাজব্যান্ড তাকে ভালোবাসুক, তার কাছ থেকে যেন সেই রকমের ভালোবাসাটাই পাক যেটা তার কাছ থেকে পাচ্ছিল। সো এই ছিল ওভারঅল সামারি। এরপর চলে আসি সিম্বলিজম নিয়ে কথা বলবো। তার আগে বলছি এখানে কি কি থিমস আছে। সো নস্টালজিয়া আছে। নস্টালজিয়া তো বললামই, এখানে এই যে এখান থেকে শুরু থেকে চলে আসবে যে কিভাবে সে একটা ট্রানজিশন অথবা ট্রান্সফরমেশন ঘটছে তার দাদি মারা যাওয়ার পর। এই যে হাউ অফেন আই থিঙ্ক অফ গোয়িং, সো এটাকে নিয়ে আসবেন যে সে যাইতে পারতেছে না, দিস ইজ কল্ড নস্টালজিয়া। এরপর ট্রান্সফরমেশন তো বললাম, ট্রান্সফরমেশন আর এটা কম্বাইন করে লিখবেন এই দুটা থিম, আর না হলেও আলাদা করে ট্রান্সফরমেশন নিয়ে আসবেন যেখানে ওই যে স্নেকটাকে ইউজ করবেন, নেগেটিভিটি প্লাস ট্রান্সফরমেশন। এরপর আসি এলিয়েনেশন এবং আইসোলেশন, এটা নিয়ে বললাম। এই যে ব্রুডিং ডগ, এটা খুব ইম্পর্টেন্ট এখানে। ডার্কনেস হচ্ছে লোনলিনেস অথবা হচ্ছে এলিয়েনেশন আইসোলেশন। এলিয়েনেশন আইসোলেশন হচ্ছে দুটাই সেম। ধরেন যে আপনি সমাজ থেকে নিজেকে গুটাই নিয়েছেন, আপনি সমাজের সাথে তাল মিলাতে পারতেছেন না, যেটা একটা মডার্নিস্ট পার্সপেক্টিভ, আপনি মডার্ন লাইফের সাথে খাপ খাওয়াইতে পারতেছেন না, দ্যাটস ওয়াই আপনি আইসোলেটেড হয়ে গেছেন অথবা এলিয়েনেটেড হয়ে গেছেন আপনার সারাউন্ডিংস পার্সনদের থেকে। এখানে যেমন সে তার হাজব্যান্ডের থেকে এলিয়েনেটেড হয়ে গেছে, ওই আগের সে রিলেশনশিপ ভালোবাসাটা আর পাচ্ছে না। সো এটা এমটিনেস অথবা ওই স্যাডনেসটাকে রিফ্লেক্ট করে। সো ওই এখানে ব্রুডিং ডগ প্লাস ডার্কনেস এই ব্যাপারগুলোকে নিয়ে আসবেন। এরপর আসবে হচ্ছে লাভ অ্যান্ড লস। ওই যে লাভ ছিল, কন্ডিশনাল লাভটা ছিল, আনকন্ডিশনাল লাভটা ছিল গ্র্যান্ডমার সাথে, সেটাকে লস করে ফেলছে, থিমের মধ্যে এটা আসবে। তারপর আসবে মেল ডমিনেটেড সোসাইটি বা পেট্রিয়ার্কি, এখানে চলে আসবে, অবভিয়াসলি এখানে আসবে, কারণ সে প্যাসিভ রোলটা যেহেতু তার বায়োগ্রাফি প্লাস হচ্ছে পয়েন্ট থেকে বুঝে যাচ্ছে যে সে তার প্রেজেন্ট লাইফে হ্যাপি না অথবা ম্যারিড লাইফে হ্যাপি না, বিকজ সে একটা প্যাসিভ লাইফ লিড করতেছে। শুধুমাত্র মেল ডোমিনেটেড যে সোসাইটি, এখানে কি হয়, সে রান্না করতেছে, তার হাজবেন্ডকে খুশি করার জন্য সবকিছু করতেছে, মেল ডিজায়ার ফুলফিল করতেছে, ফিজিক্যাল ডিমান্ড ফুলফিল করতেছে, এগুলো করতে তার যে নিজের পার্সোনাল ডিজায়ার আছে, সেও যে লাইফে কিছু করতে চায়, সে ডিসকভার করতে চায়, এটা ওটা, যেগুলো আমরা অন্য তার আরেকটা কবিতা আছে, সেই কবিতা অ্যান ইন্ট্রোডাকশন মেবি, ওই কবিতার মধ্যে আমরা দেখতে পাই। তাছাড়াও সো ওখান থেকে আইডিয়াটা আমরা প্রেডিক্ট করতে পারি, তার পয়েন্টগুলো প্রায় কানেক্টেড। সো এই ব্যাপারটা এখানে চলে আসে যে মেল ডোমিনেটেড সোসাইটিটা চলে আসবে, এটা এখানে থেকে আপনি ইজিলি ডেসক্রাইব করতে পারবেন। এই যে স্মল চেঞ্জ প্লাস হচ্ছে ওই যে স্ট্রেঞ্জার্স এর ডোরে লাভটা খুঁজতেছে, এটাকে আপনি এক্সপ্লেন করতে পারবেন। এরপর চলে আসবে সার্চ ফর আইডেন্টিটি। এখানে
সার্চ ফর আইডেন্টিটি বলতে হচ্ছে নিজেকে যে নিজেকে ডিসকভার করতে যাচ্ছে, সে নিজেকে এক্সপ্লোর করতে যাচ্ছে, নিজেকে এক্সপ্রেস করতে যাচ্ছে, এই মেন্টালিটিটাকেই আপনি এখানে নিয়ে আসতে পারেন। নিজের আইডেন্টিটি খুঁজতেছে, সে তার যে পাস্ট যে আইডেন্টিটি ছিল, এখানে আপনি এই জিনিসটাকে নিয়ে আসবেন। ওই যে আই ওয়াজ প্রাউড অ্যান্ড লাভড, আই লিভড ইন আ সাচ হাউস, এখানে তার একটা আইডেন্টিটি ছিল, তার কালচার ছিল। সো ওই জিনিসগুলোকে, তার আইডেন্টিটিটা এখন সে হারাই ফেলছে। সো এখানে এটা নিয়ে আসবেন সার্চ ফর আইডেন্টিটিতে। এবার চলে আসি যে থিওরিজে কি কি থাকবে। থিওরিজ আপনি ফেমিনিস্ট থিওরিতে মাস্ট আনবেন, যেহেতু ফিমেল ওরিয়েন্টেড পয়েম, আপনি এখানে ফেমিনিস্ট থিওরিটা নিয়ে আসবেন। দেখাবেন যে কিভাবে ফিমেলের প্যাসিভ লাইফটাকে সে একসেপ্ট করতেছে না, রিজেক্ট করতেছে, রেসিস্ট করতেছে, ইভেন হচ্ছে সে নতুন করে সার্চ ফর মিনিং খুঁজে বের করার চেষ্টা করতেছে। এক্সিস্টেন্সিয়াল থিওরি, যেটা ওই এলিয়েনেশন এবং আইসোলেশনের সাথে কানেক্ট করবেন, যেটা বললাম। সাইকো অ্যানালিটিক থিওরিটা মনে করবেন যে যেখানে এলিয়েনেশন, আইসোলেশন, মডার্নিজম, পোস্ট মডার্নিজম থাকবে, সেখানে সাইকো অ্যানালিটিক থিওরি নিয়ে আসবেন মাস্ট। বিকজ সে মেন্টালি যখনই সিক হবে, মেন্টালি যখন আইসোলেটেড হওয়া শুরু করবে একজন মানুষ, তখনই সে সমাজের সাথে এলিয়েনেটেড হওয়া শুরু করবে। সো এইটাকে নিয়ে আসবেন। আর সাইকো অ্যানালিটিক থিওরির মধ্যে যে ফ্রয়েডিয়ান যে রিপ্রেসড ডিজায়ার বলে একটা থিওরি আছে, এটাকে কানেক্ট করবেন। এই থিওরিটা বলে এটা যে হচ্ছে আপনি ধরেন কোনো কিছু, কোনো ইমোশন, আপনার ডিজায়ারগুলোকে যখন চেপে রাখবেন, একটা সময় এটাকে কি রিলিজ করা লাগে। সো এই জিনিসটাকে আপনি এখানে রিফ্লেক্ট করবেন। সো ধরেন আপনি বসের কাছে বকা খাইতেছেন, ঝাড়ি দিতেছে ইচ্ছা মতো, কেলানি দিতেছে, আপনি অনেকক্ষণ ধরে কথা শোনার পর কি আপনার মধ্যে কিন্তু একটা রিপ্রেসড ফ্রাস্ট্রেশন, র্যাথ, প্লাস হচ্ছে আপনার অ্যাঙ্গুইশমেন্ট, হাবি যাবি সবকিছু আসতেছে, কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না, আপনি রিপ্রেসড করে রাখছেন। এরপর আপনি কি করলেন? আপনার ডিজায়ার করতেছে যে আপনি উল্টা ওনাকে কাউন্টার কিছু ঝাড়াঝাড়ি করেন, এটা হচ্ছে আপনার ডিজায়ার। সো আপনি কি করলেন? আপনি যখন আপনার ধরেন ক্যাবিনে চলে আসলেন, দেখলেন যে আপনার জুনিয়র স্টাফ আপনার সাথে কথা বলতে আসছে, তখন আপনি কি করলেন? ওইটাকে রিপ্রেস ডিজায়ারটাকে আপনি রিলিজ করে দিলেন। কিভাবে? আপনি তখন তার উপর ঝাড়লেন, উদুম একটা করে কেলানি দিলেন, রাগারাগি করলেন, তো আপনি কিন্তু রিলিজ করলেন। সো এটাকে বলে রিপ্রেস ডিজায়ার। সো পয়েমের ক্ষেত্রে এখানে কিন্তু ক্রিটিক্যালি যদি একটু চিন্তা করতে হবে, পয়েমের ক্ষেত্রে এখানে কি করছে কমলা দাস? কমলা দাসের রিপ্রেস ডিজায়ার কি ছিল? যে সে আনকন্ডিশনাল লাভ চাচ্ছিল, সে তার নিজেকে হারাই ফেলছে, সে ভালোবাসা পাচ্ছে না, এখন সে কি ভালোবাসা চাচ্ছে। সো দ্যাটস ওয়াই সে কি করছে, থ্রু দি পয়েম সে কিন্তু নিজের যে রিপ্রেস ডিজায়ারটা ছিল, সে যে লাভ খুঁজতেছে আনকন্ডিশনাল, এটা কিন্তু পাবলিকলি শেয়ার করছে। তার মানে সে এক্সপ্রেস করছে নিজেকে কি থ্রু পয়েমের দ্বারা। সো সে কিন্তু রিলিজ করে দিচ্ছে তার ওই যে রিপ্রেস ডিজায়ারটা ছিল। এটা এখানে ক্রিটিক্যালি, একটু টেকনিক্যালি আমাদেরকে ইউজ করতে হবে। এবং এখানে পোস্ট কলোনিয়াল থিওরি আমরা আনতে পারি। এটা কানেক্ট করা হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট ইজি একটু যদি টেকনিক্যালি বুঝতে পারেন। এখানে একটু যদি টেকনিক্যালি আমরা চিন্তা করি, পয়েমে কি আছে? গ্র্যান্ডমাদার্স হাউস আছে। সো এটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। থিওরি হাজারটা আছে, থিমস হাজারটা আছে, বাট আমাদেরকে আমাদের মতো করে জাস্টিফিকেশন দিতে হবে। আর যত আপনি আপনার মতো করে জাস্টিফিকেশন দিবেন, আপনি যেটা মার্ক এক্সপেকটেশনে রাখবেন, তার থেকে ভালো মার্ক পাবেন। হাউস বলতে হচ্ছে গ্র্যান্ডমাদার্স হাউস, দ্যাট মিনস সে একটা কালচারে বিলং করে, নিজস্ব যে তার কালচার আছে, ওই কালচারটাকে এখানে রিফ্লেক্ট করতেছে। বাট সে পয়েমটা লিখছে কোন ল্যাঙ্গুয়েজে? ইংলিশে লিখছে অবভিয়াসলি, যেহেতু কেরালা থেকে সে বিলং করে, কেরালার ভাষা লিখতে পারতো, দ্যাট মিনস মালায়ালামে লিখতে পারতো, কিংবা বাংলা লিখতে পারতো, হিন্দিতে লিখতে পারতো, বাট সে লেখে নাই, সে লিখছে ইংলিশে। দ্যাট মিনস আপনি এখানে ক্রিটিক্যালি আপনি আপনার জাস্টিফিকেশন দিতে পারেন যে যেহেতু সে ইংলিশে লিখছে, দ্যাট মিনস সে আমাদের কালচারটাকে সে এখন পছন্দ করতেছে না, কিংবা সেটাকে সে বাদ রেখে সে নতুন একটা কালচার তার মধ্যে ধারণ করছে, সেই ব্যাপারে জানছে এবং ল্যাঙ্গুয়েজটা শিখছে, রিপ্রেজেন্ট করছে পয়েন্টটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। দ্যাট মিনস সে কিন্তু এখানে কিন্তু পোস্ট কলোনিয়ালিজমটা চলে আসবে, যে তার লস অফ আইডেন্টিটি হয়েছে। এই যে এখানে লস অফ আইডেন্টিটি একটা থিম ছিল, এখানেও আপনি ওইটাকে মেনশন করতে পারেন। এই থিওরিগুলোকে থিমের সাথে কানেক্ট করবেন। পয়েমের ক্ষেত্রে থিমেটিক অ্যানালাইসিস মাস্ট থাকে, সো থিওরিজগুলোকে আপনি এখানে কানেক্ট করবেন। দ্যাট মিনস সে কিন্তু নিজের আইডেন্টিটিকে লস করে নতুন একটা আইডেন্টিটিতে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিনস এটা কিন্তু কলোনিয়ালিজম আর পোস্ট কলোনিয়ালিজম বল। সো এখানে অনেকগুলো সিম্বলিজম আছে, আমি আগেও বলছি। দা হাউস আছে, ওই দা হাউসকে আপনি পোস্ট কলোনিয়ালিজমে নিয়ে আসবেন। এরপর আছে হচ্ছে স্নেকস আছে, ট্রান্সফরমেশন, নেগেটিভ ট্রান্সফরমেশন। ডার্কনেস আছে, ডার্কনেস তো হচ্ছে আপনার এলিয়েনেশন, আইসোলেশন। ফ্রোজেন এয়ার, যেটা হচ্ছে আপনার লাইফলেসনেস, যে প্রাণবন্ত সময়টা যে একদম লাইফলেস হয়ে গেছে, এই ব্যাপারটাকে নিয়ে আসবেন। তারপর আসবে ব্রুডিং ডগ, কম্পানিয়ন, এটা ডার্কনেসের সাথে কম্বাইন করবেন। এবং হচ্ছে উইন্ডোজ হচ্ছে রিফ্রেশমেন্ট অথবা রিল্যাক্সেশন, সে যে তার নানি বাড়িতে রিল্যাক্সেশনের মধ্যে থাকতো কিংবা এনজয় করতো, ওই মোমেন্টটাকে এখানে কানেক্ট করবেন। এখন আপনার দরকার হচ্ছে ইন্টারটেক্সচুয়াল রেফারেন্স। তো যারা আপনারা জানেন না টেক্সচুয়াল রেফারেন্স, ইন্টারটেক্সচুয়াল রেফারেন্স কিংবা থিওরিটিক্যাল রেফারেন্স নিয়ে আপনারা জানেন না, এভিডেন্স কিভাবে আপনারা কালেক্ট করবেন কিংবা আনসার স্ক্রিপ্টটা লিখবেন, তারা আমার প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো কমেন্টের। এরপরে আমি বলে রাখি যে এখানে ইন্টারটেক্সচুয়াল মানে আদার্স বইয়ের যে রেফারেন্সগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন। এখানে মূলত যেহেতু পয়েমটা আইসোলেশন প্লাস এলিয়েনেশন আছে, তো দ্য লাভ সং বাই জে আলফ্রেড প্রুফক, মেবি টি.এস. ইলিয়টের। সো এই পয়েন্টটাকে সুন্দর করে এখানে কানেক্ট করবেন। টি.এস. ইলিয়টের আরেকটা পয়েম মেবি আছে ওয়েস্টল্যান্ড, দি ওয়েস্টল্যান্ড, আপনি এটাকেও নিয়ে আসতে পারেন। এখন যেহেতু এটা ফিমেল ওরিয়েন্টেড পয়েম, সো আপনি কি করবেন, ইমিলি ডিকিনসনকে টেনে হিস্ট্রি নিয়ে আসতে পারেন। যেহেতু ইমিলি ডিকিনসনের ম্যাক্সিমাম পয়েম হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে, প্লাস তার বিলাভেডকে নিয়েও বলা যেতে পারে। এটা একটু এম্বিগুয়াস অথবা একটু ডুয়ালিটি আছে এখানে, সো আপনি এটাকেও কানেক্ট করতে পারেন।
এটা গেল মোটামুটি হচ্ছে আমাদের প্রপার গাইডলাইন, যেহেতু ইউটিউব অথবা আদার্স কোনো জায়গায় এই পয়েমের উপর কোনো ভিডিও পাবেন না, সো আই থিঙ্ক এটা অনেক হেল্প করবে আপনার। আর এক্সামের খাতে আপনি কি ওয়ার্ড ইউজ করবেন, আপনি কিন্তু প্যারাফ্রেজ করবে, সবাই প্যারাফ্রেজ করবে গল্প, এটাকে ধরেন একটা লাইনকে দিয়ে আপনি 1000টা প্যারাফ্রেজ করবেন, বাট আপনি কিছু কিছু লাইন লিখবেন, কিছু কিছু ওয়ার্ড ইউজ করবেন এই পয়েমের ক্ষেত্রে। যেমন আপনি মডার্নিজম লিখতে পারেন, দেখতে পাচ্ছেন কিছু কিছু কিওয়ার্ড আমি দিয়ে রাখবো, যেগুলো হচ্ছে আপনি এক্সামের খাতায় মাস্ট আপনি লিখবেন। আপনি এক্সপ্লেন করেন আর না করেন, কিছু কিছু ওয়ার্ড লিখবেন ওখানে। ধরেন আমি যদি বলেন যে এখানে অ্যাবসার্ডিটিটা ওয়ার্ডটা ইউজ করেন, এটা কিন্তু আপনার ডেপথটা আর বেড়ে যায়। আপনি কিন্তু এক লাইনে শেষ করতে পারেন যে আই ক্যান নট ফাইন এনি মিনিং, বাট আপনি যখন অ্যাবসার্ডিটি ইউজ করবেন, দ্যাট মিনস টিচার মনে করে যে আপনি অনেক কিছু জানেন। সো কিছু কিওয়ার্ড ইউজ করবেন, লাইক মডার্নিজমটা এখানে আনতে পারেন, পোস্ট কলোনিয়ালিজমটা নিয়ে আসবেন, তারপর পেট্রিয়ার্কি অথবা মেল ডোমিনেটেড সোসাইটি, এগুলো মাস্ট রাখতেই হবে। নস্টালজিয়াটা রাখবেন, এলিয়েনেশন, আইসোলেশন, এগুলো তো সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলেন, ইংলিশ ডিপার্টমেন্টে পড়লে এগুলো আপনাকে লাগবে, এটা শিখতে হবে আপনাকে। এরপরে সাইকো অ্যানালিটিক থিওরি, ফ্রয়েডের নামটা আপনি মাস্ট মেনশন করবেন, আর ওর হচ্ছে রিপ্রেসড ডিজায়ার, এটা এখানে 100% লাগবে। এক্সিস্টেন্সিয়ালিজম আনবেন, স্ক্যাপটিসিজম আপনি নিয়ে আসতে পারেন, ফেমিনিজম তো মাস্ট আপনাকে 100% আনতেই হবে।